নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে, বৃষ রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং কি কি প্রতিকূলতা তাদের জীবনে আসতে চলেছে, আসতে পারে এবং সেখান থেকে ওভারকাম করার জন্য সঠিক সিদ্ধান্ত কি কি নিতে হবে, তাদের দুর্বলতার জায়গা, তাদের সবলতার জায়গা, তাদের প্রাপ্তির জায়গা, তাদের হারাবার জায়গা, কি করলে এই যে 2025-এ তাদের যে নেগেটিভিটি আছে সেখান থেকে তারা ওভারকাম করতে পারবে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার আজকের এই অনুষ্ঠান। 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে। সর্বপ্রথম বৃষ রাশির জাতক জাতিকাদের আমি কর্মের ক্ষেত্রটা বলব। এই কর্মের ক্ষেত্র তাদের সার্ভিস হতে পারে, তাদের ব্যবসা হতে পারে, আলটিমেট কর্মের ক্ষেত্রটাকে নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমি যেটা লক্ষ্য করতে পারছি, 2025 সাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্মচারীকে কিভাবে সে হ্যান্ডেল করছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মচারীকে সঠিক মতন হ্যান্ডেল না করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই যে আমি বললাম, আপনার, তোমার, তোর, প্রত্যেকটা এই যে স্তর রয়েছে, কেউ আমার সন্তান তুল্য, কেউ আমার বন্ধু তুল্য, কেউ আমার গুরুজন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যে একজন অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আগে থেকে কি কি প্রতিকূলতা আসতে পারে, আগে থেকে কি কি নেগেটিভিটি আসতে পারে, বা কি এমন সিচুয়েশন বা কি এমন আঙ্গিক আসতে পারে যেটা তোমাকে বা আপনাকে ব্যর্থ করতে পারে, সেইটাকে তুলে ধরা। এবার সেটাকে কিভাবে তুমি নিজস্ব মতামত দ্বারা, চিন্তাধারা, মানসিকতা দ্বারা হ্যান্ডেল করবে, সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ব্যাপার। এই তুলে ধরার কাজটা আমার, সেটাই আমি তুলে ধরছি। তুমি যদি ব্যবসা করো, ব্যবসায়ী হও, তাহলে কিন্তু কর্মচারীদেরকে সঠিক মতন হ্যান্ডেল করতে জানতে হবে। কর্মচারীদের সাথে তোমার যে রিলেশন এবং কর্মচারীর যে বিশ্বস্ত হওয়ার জায়গাটা, বা কর্মচারী তোমার কাছে যে পুরোপুরি সারেন্ডার করার জায়গাটা, তুমি আমার মালিক, তুমি আমার মুনিব, বা তোমার দ্বারা আমি চালিত হচ্ছি, এই যে মতের জায়গাটা, যেটাকে সে বিশ্বাস করে এসেছে এতদিন, সেই জায়গাটা কিন্তু টলে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, তাহলে কর্মচারীদেরকে দিয়ে কিভাবে কাজ করিয়ে নেবে, সেটা কিন্তু এতদিন হয়তো ঠিক করে এসছো, এইবার কিন্তু একটু কঠিন হয়ে উঠতে পারে। দেখা গেল মনান্তর হয়ে যেতে পারে, বা তাকে বেশি স্বাধীনতাও দিতে পারো। অন্য দিক দিয়ে যদি দেখা যায়, দেখা গেল সে নিজেকে মালিক ভাবতে শুরু করছে, বা কাস্টমারদের সাথে তুমি যেভাবে ডিল করো, দেখা গেল সেও কিন্তু মালিক ভেবে সেরকম ভাবে কাস্টমারদের সাথে কথা বলতে শুরু করছে, ডিল করতে শুরু করছে। সেটা কিন্তু তোমার কর্মের ক্ষেত্রে মারাত্মক হানির জায়গা লক্ষ্য করতে পারছি। আমি 2025-এ যদি বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখি, তাহলে খুব ভালো সময় হলেও নিজেদের ভুল সিদ্ধান্ত বা নিজেদেরকে সঠিক মতন পরিচালিত না করতে পারার কারণে হঠাৎ করে কিন্তু ব্যর্থতা চলে আসতে পারে। হঠাৎ করে দেখা যাবে আমি যে ইনভেস্ট করলাম, সেই ইনভেস্ট থেকে কিন্তু আমি মুনাফা করতে পারছি না,
বা আমার বিজনেসটা যেরকম ভাবে চলছিল দেখা গেল ধাক্কা খেয়ে খেয়ে চলছে বা ফ্লড হয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। দুই দিক দিয়ে কিন্তু সাবঅর্ডিনেটের সাথে তোমার যে মতান্তর বা হ্যান্ডেল করতে না পারা, দুই দিক দিয়ে হতে পারে। একটা হচ্ছে নয় তারা খুব মাথায় উঠে যাবে, তুমি তাদের মাথায় তুলে দেবে। হ্যাঁ, মালিক আর সাবঅর্ডিনেট কর্মচারীর মধ্যে কোনো ভেদাভেদ সেক্ষেত্রে না থাকলে তারা কিন্তু বিশ্বাস করতে শুরু করবে যে তারাই মালিক। এই যে অদৃশ্য একটা দেওয়ালের প্রয়োজন, সেই দেওয়ালটাকে কিন্তু সুরক্ষা করা, সেই দেওয়ালটাকে মজবুত করা এবং সেই দেওয়ালটাকে অদৃশ্য রেখেও এই যে মালিক এবং কর্মচারীর মধ্যে যে ডিস্টেন্স, সেটা মেনটেন করতে তুমি কিন্তু অক্ষম হতে পারো। আগে থেকেই জানালাম, এই জায়গাটায় ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আবার এমনও কিন্তু করা যাবে না দুচ্ছাই ব্যাপার, দূর তুই চাকর, তুই আমার কাছে কাজ করিস, কখনো নয়। আঘাত দিয়ে কথা বলা যাবে না, ছলে বলে কৌশলে বা সোকল্ড যাকে প্রফেশনালিজম বলে সেরকম ভাবে কর্মচারীদের দিয়ে কিন্তু কাজ করিয়ে নিতে হবে। যারা তোমরা চাকুরিজীবী, সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মচারী ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে উঠবে। বিশেষ করে প্রোডাকশন লেভেলে যারা কাজ করো, হ্যাঁ, আমার দায়িত্বটা হচ্ছে প্রোডাকশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কর্মচারীদেরকে সঠিক মতন হ্যান্ডেল না করতে পারলে উৎপাদনশীলতা স্লাদ হয়ে যেতে পারে। এবং যেহেতু রুবি কানেক্টেড হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু বসের কাছে বা তোমার উপরে যারা বসে রয়েছেন তাদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু অনেক রিসার্চ করে দেখেছি, এই জায়গাটাকে যদি সঠিক মতন হ্যান্ডেল করা যায় তাহলে 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে না। 2025-এর 13ই আগস্ট পর্যন্ত কখনো কোনো কর্ম পরিবর্তন কিন্তু করবে না। কর্ম পরিবর্তন বলতে, আমি দেখা যাচ্ছে কলকাতায় কাজ করি, ওই কোম্পানিরই কোনো কাজ আমি ওই দিল্লিতে ট্রান্সফার করে দিল, কখনো কিন্তু নয়। এই জায়গাটা অত্যন্ত কিন্তু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা জায়গায় কাজ করি, সেই কাজটা আমার আর ভালো লাগছে না বা বসের সাথে মন কষাকষি চলছে, এই কাজটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা কাজ করব, কখনো কিন্তু যদি কাজ এরকম কোন রকমের সিদ্ধান্ত তুমি মনে মনে এখন থেকেই নিয়ে থাকো, তাহলে 2025-এর আফটার পূজা ভ্যাকেশনের পর তুমি কিন্তু নতুন কোনো কাজে জয়েন করো, বা পারলে এই বছরটাই করো না, 2026-এ করো। কিন্তু কখনো 2025 পড়লো আর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আমি কাজটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি ভাবলাম আমি আরো বেটার জব পেয়েছি, করতে যেও না। জোঝো, হ্যাঁ, নতুন কর্ম কিন্তু, কারণ কর্মটা ছেড়ে দিয়ে নতুন কর্ম কখনো করতে যেও না। এখন কাজ ছাড়ারই প্রয়োজন নেই। আর আমি এইখানে কলকাতায় কাজ করছি, ভালো লাগছে না, আমি দিল্লিতে, বেঙ্গালুরুতে, চেন্নাইতে চলে যাব না। এখন এই যে পরিবর্তন কখনো কিন্তু করতে যেও না, যদি তোমার হাতে সেটা থাকে। যদি হাতে না থাকে তাহলে তো কিছু করার নেই, কেমন? আর যেখানেই তুমি কর্ম করবে, তুমি প্রোডাকশন লেভেলেই কর্ম করো বা যে লেভেলেই কাজ তুমি করো, কর্মচারী কিন্তু তোমার আছেই, তাই না? নানান কর্মচারী তোমার আন্ডারে আছেই। সুতরাং সেই কর্মচারীদের সাথে সঠিক মতন ব্যবহার করতে হবে, তাদেরকেও সঠিক মতন ব্যবহার করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটাও তোমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এমনটি যেন না হয় যে দেখা গেল তুমি যখন চেয়ারে থাকছো না, তুমি যখন নেই তখন তোমার চেয়ারে সে এসে বসছে, ততটাও কিন্তু লাই দিয়াটা ঠিক নয় বা মাথায় তোলাটা কিন্তু ঠিক নয়। আমি কর্ম নিয়ে ডিটেলস সমস্ত কিছুই বললাম, ডিটেলিং করলাম। এর পরেও কিন্তু আমি অবশ্য বলবো যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সে স্কুল স্টুডেন্ট হোক, সে স্ট্রাগলার হোক, সে বৃদ্ধা হোক, মাঝবয়সী হোক, কর্মরতা হোক, বিজনেসম্যান হোক, ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে প্রাধান্য দিয়ে এবং অন্যের কথা শুনে নিজের চিন্তাধারা, নিজের চিন্তা শক্তিকে আমি একদম ব্ল্যাঙ্ক করে দিলাম,
এবং অন্যের কথা শুনে চালিত পরিচালিত হওয়া, নতুন সিদ্ধান্ত গ্রহণ করা বা ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আমি 2025-এ কিন্তু লক্ষ্য করতে পারছি। কেমন ভুল সিদ্ধান্ত, সে তুমি সাংসারিক পার্সন হও, গৃহবধূ হও, কর্মরতা হও, কর্মরত হও, যেই হও, পুরুষ নারী যেই হও, স্টুডেন্টের ক্ষেত্রে তোমার কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, চিন্তাধারার মধ্যে দিয়ে যে সিদ্ধান্ত গ্রহণ, কেননা চন্দ্র কেতুর ব্যাক রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে, চিন্তাধারা ভুল হয়ে যাচ্ছে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করছি এবং আমি এমন ভাবে নিজেকে ব্যবহার করছি যে বন্ধুও কিন্তু শত্রু হয়ে যাবে 2025-এ। খুব সাবধান, ভীষণ 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 সাবধান কিন্তু হতেই হবে। তা না হলে কিন্তু আমার প্রাপ্তির জায়গাটা ক্ষইতে শুরু করবে, ডিক্রিজ হতে শুরু করবে। কেমন রবি এবং শুক্রের অবস্থান দারিদ্র যোগ সৃষ্টি করবে। বারবার ধরে বলেছি, দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে আমি যে অবস্থানে স্টিল নাও এখনো আছি, ফল ডাউন করে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি যদি পার্টনারশিপ বিজনেস করো, ভীষণ সাবধান। তোমার পার্টনারই দেখা যাবে তোমার ভালো চাইবে না, তোমার পার্টনারই তোমার নামে তোমার আড়ালে আবডালে কিন্তু পিএনপিসি করবে, খুব সাবধান। তুমি যদি সার্ভিস হোল্ডার হও তাহলে কিন্তু কলিগস থেকে ভীষণ সাবধান, ভীষণ 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 সাবধান। যাদেরকে তুমি তোমার কাছের মানুষ বলে মনে করছো তারাই কিন্তু তোমার নামে পিএনপিসি, অপপ্রচার বা তোমার বসের কাছে তোমার নামে রিপোর্ট করলো, খারাপ কথা বললো, কিন্তু তোমার সামনে কিন্তু তারা ভালো ব্যবহার করবে। গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ভীষণ সাবধান হতে হবে। বিশেষ করে যাদের নাম এল দিয়ে, পি দিয়ে, টি দিয়ে, এন দিয়ে, কে দিয়ে, আই দিয়ে, ও দিয়ে এবং কিউ দিয়ে, বৃষ রাশির জাতক জাতিকারা এই নামের জাতক জাতিকা থেকে ভীষণ সাবধান। তারা কিন্তু গুপ্ত শত্রুতা করবে না, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে। আর গুপ্ত শত্রুতা মানে কিন্তু আমি শত্রু সেটা কিন্তু প্রকাশ কখনো করবে না। গুপ্ত শত্রু মানে হচ্ছে বাইরে এক ভেতরে এক, শত্রু কিন্তু গুপ্ত, তোমাকে বুঝতে দেবে না। এই জায়গাটা মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। আমার মতামত যদি চাও তাহলে 2025-এ আমি জানি যে অক্ষরগুলো বললাম সেই অক্ষর দিয়ে সবাই তোমার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতে চাইবে না, কিন্তু তবুও 2025-এ এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে তোমাকে ভীষণ সাবধানে থাকতে হবে। এই আমার গুপ্ত শত্রুতা করতে চাই কি চাই না সেটা তো তুমি বুঝতে পারছো না। সবচেয়ে বড় কথা, গুপ্ত শত্রুতাও নয়, গুপ্ত শত্রুতার দ্বারা মারাত্মক ক্ষতি করার চেষ্টা করবে, তোমার ভ্যালুটাকে কমাবার চেষ্টা করবে, তোমার নামে অপপ্রচার করবে, তোমার নামে মিথ্যে স্টোরি বানাবে, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণে কিন্তু খুব আনন্দ পাবে। ভ্রমণে আনন্দ পাবে। ভ্রমণটা রিল্যাক্সেশনের জন্যই যেহেতু তুমি করতে যাচ্ছ, তাই জন্য এই ক্ষেত্রে ওয়েস্ট অফ মানি বলবো না, কিন্তু এই রিল্যাক্সের ব্যাপারটা একটু বেশি পরিমাণেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ বা তাদের মনের মধ্যে বা তাদের চিন্তাধারার মধ্যে আসবে। তাই একটু বেশি ঘোরাঘুরি করবে, দূরবর্তী স্থানে ঘোরাঘুরি করবে এবং আনন্দও পাবে। কিন্তু আলটিমেট ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ঘোরা ঘুরি, আনন্দ, রিল্যাক্সেশনের জন্য অতিরিক্ত টাকা ব্যয় করা, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ঘোরাঘুরির দিক দিয়ে অত্যন্ত শুভ সময় বা ভ্রমণে আনন্দর জায়গা বা দূরবর্তী স্থানে ভ্রমণ করার ক্ষেত্রে কিন্তু 2025-এ বৃষ রাশির জাতক জাতিকারা খুব আনন্দ পাবে। তাদের ক্ষেত্রে ভ্রমণে কিন্তু শুভ, ভ্রমণে আনন্দ পাওয়ার জায়গাটা কিন্তু খুব লক্ষ্য করা যাচ্ছে। 2025-এর এই যে 12টা মাস, এই 12টা মাসে যেহেতু আমি লক্ষ্য করছি যে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রবির ইম্প্যাক্ট মারাত্মকভাবে ক্রিয়েট হচ্ছে, তাই জন্য দেখবে কোনো কিছু একদম একই জায়গায় বা স্টেবল থাকবে না। মানে আমি শুধু কষ্ট পেয়ে যাচ্ছি বা আমার শুধুমাত্র যন্ত্রণা, কষ্ট, দুঃখ, হাহাকার না পাওয়া শুধু পেয়ে যাচ্ছি তা হবে না।
আমার যখনই রবির প্রাধান্য, রবির দৃষ্টি বা রবির ইনফ্লুয়েন্স যখন ক্রিয়েট হয়, যে যে ভাবে যে যে ঘরে হিট করে, সেই সেই ঘরগুলোর মধ্যে কি করে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়। সুতরাং 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবেই। সেটা কিন্তু তুমি অর্থনৈতিক দিক দিয়ে বলো, সেটা মানসিক দিক দিয়ে বলো, সেটা মনোভাবের দিক দিয়ে বলো, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে, অর্থনৈতিক সিচুয়েশনের ক্ষেত্রে, সফলতার দিক দিয়ে, ব্যর্থতার দিক দিয়ে, সব দিক দিয়ে একটা ফ্লাকচুয়েশন, শারীরিক দিক দিয়ে ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে। শরীর ভালোই আছে, হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে, আবার ভালো হয়ে গেল। এই ফ্লাকচুয়েশন কিন্তু মারাত্মক রকমের ক্রিয়েট হবে। যখন আমরা পজিটিভ থেকে নেগেটিভ সিচুয়েশনের আন্ডারে চলে আসি, তখন কিন্তু আমরা অনেক সময় ঘাবড়ে যাই। আর যখন আমরা ঘাবড়ে যাই, তখন ঘাবড়ে গিয়ে আমরা কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। 2025-এ কিন্তু হঠাৎ করে কোনো প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলো, তুমি নিজেকে কিছুক্ষণ হোল্ড করো, তারপর চিন্তা করো, তার 2 পা পিছিয়ে আসো, তারপরে এগো। মনে রেখো, ধার করা এই সময়টাই কিন্তু অত্যন্ত নেগেটিভ। হ্যাঁ, কোন রকমের লোন যেন না হয়। অর্থনৈতিক ক্রাইসিস হচ্ছে, তুমি আগে চিন্তা করো ধার না করে কিভাবে এই জায়গাটাকে ইজি করা যায়। হঠাৎ করে অনেক টাকা ধার করে নিলে, বিজনেস চোট হয়ে গেল, হঠাৎ করে বিজনেস ফ্লপ হয়ে গেল, না এটা ঠিক হচ্ছে না, ক্যাপিটাল আরো বেশি মাল লাগবে, আমি কম্পিটিশনের মার্কেট, সেখানে আমি হয়তো যোগ্য হয়ে উঠতে পারছি না, মাল বেশি করে আনার জন্য ধার করে দেখা গেল, হ্যাঁ, তুমি মানে মালপত্র নিয়ে এলে, ধার করলে, প্রভূত ধার করলে, সেটা মানুষের কাছ থেকেই হোক, ব্যাংকের কাছ থেকে হোক, কখনো কিন্তু করতে চেও না। তোমরা আজকের দিনে মিলিয়ে নেবে, তুমি কোটিপতি হও বা তুমি সপতি হয় যেও হও, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ তুমি যদি 100 টাকা ধার করো, সেটা তারপরে আস্তে আস্তে 110 টাকা, 150 টাকা, 200 টাকা, 500 টাকা, 700 টাকা, 1000 টাকা আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। ঋণ কখনো কোনো মতে, ধার মানে ঋণ কখনো কোনো মতেই কিন্তু করা যাবে না। আর যারা যারা তোমরা বিজনেস করে আসছো, নতুন বিজনেস করছো না, বিজনেস করে আসছো, 2025-এ নতুন করে কোনো ক্যাপিটাল ইনভেস্ট করবে না। আমার যে বিজনেসটা আছে সেই ক্ষেত্রটাকে বাড়াবো, মালপত্র আর অতিরিক্ত নিয়ে আসবো, আনবে না। 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আবার হিউজ পরিমাণে ক্যাপিটাল ইনভেস্ট করা একদম নিষিদ্ধ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর কখনো কোনো মতেই কিন্তু, খুব প্রয়োজন হলে, কিছু করার নেই আর কি করা যাবে, কিন্তু যদি যতটুকু তোমার ক্ষমতা আছে ততটুকু ক্ষমতা দিয়ে রোধ করো, যে ঋণ কিন্তু কখনো করতে যেও না, লোন কিন্তু কখনো নিতে যেও না। কারণ লোন নিলে সেটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমরা মানুষ তো, আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে প্রবণতা থাকে, আমার খুব কাছের মানুষ, সে হয়তো আমার সংসারে থাকে না, সে হয়তো আমার ব্যক্তিগত জীবনে প্রতিদিন তার সাথে দেখা হয় না, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার কোনো আত্মীয় বিপদে পড়েছে, বা আমার কোনো আত্মীয় কোনো নতুন কোনো কিছু করবে আর কি, মানে দেখা গেল একটা বিজনেস করতে চায়, তার জন্য টাকা লাগবে, বা দেখা গেল সে একটা জায়গায় চাকরি পেয়েছে, তার জন্য সেখানে স্টেবল হওয়ার জন্য, হ্যান জন্য ত্যান জন্য টাকা লাগবে। আত্মীয়দেরকে অর্থনৈতিক সাহায্য কখনো কোনো মতেই কিন্তু করবে না। আমি যেই কথাটা বলছি তার পেছনে অসংখ্য যুক্তি রয়েছে। কোনো আত্মীয়কে, আমি আবার বলছি, আমার বাবা মা, ভাই বোন, দাদা দিদি, এদের কথা বলছি না, আমাদের আরো এমন অনেক আত্মীয় থাকে যাদের বছরে একবার দেখা হলো, 2 বছরে একবার দেখা হলো, বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তখন দেখা হলো। এই যে আত্মীয়, এদেরকে কখনো কিন্তু অর্থ দিয়ে সাহায্য করবে না 2025-এ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, আবার বলছি, তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, আমি এইটা মনে আছে, আমি কিন্তু এমনি বোধহয় কোনো প্রেডিকশন করতে গিয়ে বা কোনো কিছু করতে গিয়ে এই বৃষ রাশি নিয়ে বলতে গিয়ে বলেছিলাম 2024
2024 অত্যন্ত ইম্পর্টেন্ট বছর, স্টিল নাও এখনো যদিও আছে, মানে এই বছরটি ইম্পর্টেন্ট বছর ছিল কেন, এই বছরে তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং তুমি যদি প্রস্তুতিটা সঠিক মতন নাও, তার কারণ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে সেই এবিলিটিটা গেন তুমি করেছো বা করার মতন পর্যায়ে গেছো, যে সফলতাটা তুমি চাইছো সেই জায়গাটা তোমার যদি থাকে, তাহলে 2025 সালে তুমি নতুন কোনো কাজ বা তোমার স্বপ্নের চাকরি বা স্বপ্নের কাজ তুমি পাবেই পাবে। 2025 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্ম পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। কোনো ভাগ্য, লাক, নিয়তি বা এই বছরটা ফেভার করছে বলে না, 2024 সালে যারা প্রাণপাত করে যে সফল হওয়ার জন্য বা সাকসেসটাকে ধরার জন্য তারা যে এবিলিটিটা গেইন করার জন্য রাত দিন এক করে দিয়েছে, 2025 সালে তারা হাসবেই। আর তোমরা যারা মনে করছো, চ্যালেঞ্জ করলাম বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 2024 সালে বা এমনি করছি, ভালো লাগছে না, মোবাইল দেখছি, ঘুরছি ফিরছি করছো, 2025 সালে তোমরা ভালো চাকরি পাবে না। চ্যালেঞ্জ কোনো ভাগ্য, কোনো নিয়তি বা হঠাৎ করে আমার একটা মানে কোনো একটা হঠাৎ করে সুখবর পেয়ে গেলাম চাকরির বা ভালো কাজ পেয়ে গেলাম, কখনো সম্ভব নয় যদি 2024 সালে প্রাণপাত না করে থাকো। আমি কিন্তু কথা বলছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ করলাম। 2025 সাল বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে রেখো, তোমার সংসার, যারা যারা বিবাহ করেছো, যাদের স্বামী বা যাদের স্ত্রী রয়েছে, আমি কিন্তু কথা বলছি যারা বৃষ রাশির জাতক জাতিকা, যাদের তোমাদের স্বামী বা স্ত্রী রয়েছে এবং সেই স্বামী এবং স্ত্রীকে তাদের সাথে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা অত্যন্ত মজবুত, বিশ্বাসের ভিত সুদৃঢ় এবং দুজন দুজনকে সম্মান করো, এরকম স্থিতিশীলতা যদি তোমাদের মধ্যে থাকে, তুমি আজকের দিনে ডায়েরিতে লিখে রেখে দাও, 2025 সালে যে কোনো প্রবলেমে তুমি পড়ো, 2025 সালে তুমি মেন্টালি, ফিজিক্যালি, তোমার চিন্তাধারা যে কোনো রকমের প্রবলেমে পড়লে, তুমি হাজবেন্ড হলে ওয়াইফ তোমাকে উদ্রে দেবে, আর তুমি যদি ওয়াইফ হও হাজবেন্ড উদ্রে দেবে। চ্যালেঞ্জ। 2025 সালটা কিন্তু হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, যদি তোমার যিনি হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তাকে তুমি যদি রেসপেক্ট দিতে জানো, তাকে তুমি যদি বিশ্বাস করো, তার প্রতি যদি তোমার ভরসা থাকে, তোমাদের মধ্যে বন্ডিংটা যদি সঠিক থাকে, তুমি এবং আমি মিলে আমরা, এইটা যদি হয়, তবে 2025 সালে আমি একদম চ্যালেঞ্জ করে বললাম, দেখা গেল ঋণগ্রস্ত হয়ে গেছো, বা দেখা গেল কর্মের জায়গায় ড্যামেজ হয়ে যাচ্ছে, দেখা গেল আমি প্রফেশনাল জায়গায় ড্যামেজ হয়ে যাচ্ছি, তুমি যদি হাজবেন্ড হও, দেখবে ওয়াইফ তোমাকে যা সাহায্য করবে, তোমার আশেপাশে পৃথিবীতে কোনো মানুষ তোমাকে সেই সাহায্য করবে না, কোনো ভগবান সেই সাহায্য করবে না, হ্যাঁ, কেউ তোমাকে সাহায্য করবে না। তোমার ওয়াইফ যেভাবে তোমার পাশে এসে দাঁড়াবে, তোমাকে সব দিক দিয়ে সাহায্য করবে। আবার অপোজিট ভাবে কিন্তু ওয়াইফের ক্ষেত্রেও যদি কোনো প্রবলেম হয়, তাহলে হাজবেন্ড কিন্তু সাহায্য করবে, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তুমি কি প্রেম করো? বৃষ রাশির জাতক জাতিকারা যারা, যদি তোমরা প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে থাকো, আজকের দিনে, এখনো 1 জানুয়ারি আসেনি, আজকের দিনে ডায়েরিতে লিখে রেখে দিও, যদি কর্কট রাশির জাতক জাতিকা হয় ফার্স্ট, তাহলে ফার্স্ট কর্কট রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, হ্যাঁ, তারপরে সিংহ রাশির জাতক জাতিকা, আর অবশ্যই মাথায় রেখো কুম্ভ রাশির জাতক জাতিকা এবং মীন রাশির জাতক জাতিকা। তুমি যদি মেয়ে হও তাহলে পুরুষ, যে রাশিগুলোর কথা বললাম, আর যদি পুরুষ ও মেয়ে, এদের সাথে তুমি যদি প্রেমজ সম্পর্কে আবদ্ধ হয়ে থাকো, বা সবচাইতে একদম পিন পয়েন্ট প্রেডিকশন যেটা, সেটা হচ্ছে 2025 সালে আমার এমন একজন গার্লফ্রেন্ড হলো, আমি বৃষ রাশি, আমার গার্লফ্রেন্ড হলো এই রাশির মধ্যে
যার সাথে আমার প্রেমজ সম্পর্কে পরিণয় প্রাপ্তি হলো, যার সাথে আমার প্রেম হলো, সে যদি এই রাশির আন্ডারে থাকে, তাহলে মনে রেখো, তুমি প্রেম করে শুধু ঠকবে তা নয়, প্রেম করে মানসিক রোগের শিকার হয়ে যাবে। এবং কিভাবে কমিটমেন্টকে ফেল করতে হয়, কিভাবে কমিটমেন্ট না রাখতে হয়, সেটা কিন্তু তোমার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে শিখবে, তুমি হাতে ধরে শিখবে। আর যারা যারা তোমরা 2024 সালে দেখা গেল আমার প্রেমজ সম্পর্ক রয়েছে, তাদের ক্ষেত্রে অতটা প্রভাব না হলেও আমি যে রাশির কথা বললাম, সেই রাশির জাতক বা জাতিকার সাথে তুমি যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত থাকো, তাহলে কসাস এবং কনসাস সবাই যে ঠকাবে নট নেসেসারি, কিন্তু কেউ তোমাকে ঠকাচ্ছে না তো, তোমার মন নিয়ে কেউ খেলছে না তো, তোমার আবেগ নিয়ে কেউ খেলছে না তো, তোমার বিশ্বাস নিয়ে কেউ খেলছে না তো, তোমার স্বপ্ন নিয়ে কেউ খেলছে না তো, এটা কিন্তু ভালো মতন লক্ষ্য রাখতে হবে। নারী পুরুষের সম্পর্ক কি ধরনের হবে, আমি 2025 নিয়ে যখন ক্যালকুলেশন করছিলাম, আমি আলোচনা করছি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তখন আমি দেখেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অপোজিট সেক্সের প্রতি আমি এমন কোনো কাজ করছি, অপোজিট সেক্সের প্রতি আমাকে ভরসা করতে হচ্ছে, সেটা প্রফেশনালি হোক, পার্সোনালি হোক, বা কোনো ফিলিংস দিয়ে হোক, আবেগ দিয়ে হোক, যেরকম ভাবেই হোক না কেন, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি, হ্যাঁ, এই যে রাশিগুলোর কথা বললাম, সবাই আমার প্রেমিকা নাও হতে পারে। দেখা গেল আমার একটা অফিস রয়েছে, সেখানে এমন একজন কাজ করে, সে ওই রাশির আন্ডারে রয়েছে, ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে, তাহলে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট সেরকম ভাবে পাওয়া যাবে না তার কাছ থেকে আমি যেটা ডিমান্ড করছি প্রফেশনালি, তো আমি তার কাছ থেকে কাজ চাই, আমার বিজনেস চাই, আমার যদি মার্কেটিং লেভেলে হয়, দেখবে সেরকম ফ্রুটফুল রেজাল্ট বা কানেকশন ক্রিয়েট হবে না। যাদের তোমরা মনে করো কোনো বিজনেস করছো, বা যারা তোমরা মনে করো তোমাদের ক্ষমতা রয়েছে রিক্রুট করার, তোমার আন্ডারে কে থাকবে, তুমি পুরুষ হও নারী হও, তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, তাহলে ডায়েরির মধ্যে এই রাশিগুলোকে লিখে রেখো, এই রাশিগুলোকে সেরকম ভাবে প্রাধান্য দিও না। আমি যে প্রেডিকশনটা করছি আফটার 15th ডিসেম্বর 2025, আমাকে অবশ্যই জানিও যে আমার এই প্রেডিকশন গুলো কতটা মূল্যবান, আমার এই প্রেডিকশন গুলো কতটা পিন পয়েন্ট। আমি জানি বৃষ রাশি নিয়ে যখন আমি আলোচনা করছি, তখন প্রত্যেকের বৃষ রাশির ইম্প্যাক্ট, ইমপ্লিমেন্টেশন, এফেক্ট কখনো এক হতে পারে না। দেখা গেল পশ্চিম বাংলার মধ্যেই, আমি একটা নর্মালি বলছি, কয়েক লক্ষ বৃষ রাশি রয়েছে তো ভারতবর্ষের মধ্যে তো ছেড়েই দিলাম, তাহলে সবার ইম্প্যাক্ট কখনো এক হতে পারে না। কিন্তু চ্যালেঞ্জ করলাম যে আমি যে রাশিগুলোর কথা বললাম, সেই রাশির সাথে যদি বৃষ রাশির যে কোনো সম্পর্ক হোক, সেটা টাইম পাস ছাড়া আর কিছু হবে না। মিলিয়ে নিও, টাইম পাস ছাড়া আর কিচ্ছু হবে না। প্রথমে মনে হবে স্যার একদম ভুল কথা বলছে, বাবা আমার তো এই একদম মারাত্মক রকমের আমাকে সমৃদ্ধ করছে, সেটা আমার অর্গানাইজেশনকেও সমৃদ্ধ করতে পারে, আমাকেও সমৃদ্ধ করতে পারে, আমার শরীরকেও সমৃদ্ধ করতে পারে, আমার যৌনতাকেও সমৃদ্ধ করতে পারে, কিন্তু আলটিমেট এটা কিন্তু টাইম পাস এবং মেন্টাল ডিস্টারবেন্স ছাড়া আর কিছু হবে না। আজকের দিনে চ্যালেঞ্জ করে গেলাম। যাদের পিতা আছে, বৃষ রাশির জাতক জাতিকা যাদের পিতা আছে, পিতা একটা মারাত্মক স্ট্রেংথ কিন্তু 2025 এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। 2025 এ পিতাকে কখনো দুঃখ দিও না, কষ্ট দিও না, অমর্যাদা করো না। এবং পিতার বয়স হয়ে গেছে, পিতা এখন ভালো মতন চলতে পারে না, বসতে পারে না, দেখতে পারে না, তুমি স্বাবলম্বী, তবুও কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার পায়ের কাছে বসে বলো, বাবা আমি এই কাজটা করতে চলেছি, ঠিক করছি তো বাবা? কি বললি? আমি এই কাজটা করতে চলেছি, ঠিক করছি তো বাবা? 4-5 বার রিপিটেডলি দরকার হলে বলো। তারপরে তুমি বলো যে বাবা তুমি একটু চিন্তা করে আমাকে বলো, আমি এই কাজটা করছি, ঠিক করছি তো বাবা? বাবার অনুমতি নিয়ে কাজ করো। বাবা জনক,
যার ঔরসজাত সন্তান তুমি, অত্যন্ত পজিটিভ এফেক্ট ক্রিয়েট করবে, পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে তোমার জীবনে। সে বাবা বুড়োই হয়ে যাক, একদম বাবা রোগগ্রস্ত হয়ে যাক, বাবা দেখা গেল চোখে কিছু দেখতে পাচ্ছে না, দাঁড়াতে পারছে না, তবুও কিন্তু বাবার প্রতি যত্নশীল, বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা, মর্যাদা যেন একদম পরিপূর্ণ হয়ে থাকে। তার সামনে গিয়ে তাকে একদম মাথা নিচু করে, আজকে তুমি যত মহানই হও বা তুমি যে রকম পরিস্থিতিতেই থাকো, তার জন্য কিন্তু তুমি আজকে শরীর পেয়েছো, তুমি দাঁড়াতে পারছো, তুমি দেখতে পারছো, তুমি চিন্তা করতে পারছো, তোমার যৌনতা নিয়ে তুমি খেলা করতে পারছো, এভরিথিং তোমার বাবার জন্য। তাই জন্য বাবার কথাকে শুনো, বাবার কথা শুনে বাবাকে সম্মান করো, মর্যাদা দিও। বাবা যেন কখনো কষ্ট না পায়, বাবার যে কোনো প্রতিকূলতা তৎক্ষণাৎ সেটাকে হ্যান্ডেল করো, অসুস্থ হলে চিকিৎসা মেডিসিনের বন্দোবস্ত করো। বাবাকে যত্ন করলে 2025-এ বৃষ রাশির জাতক জাতিকারা দেখবে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাবে, এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে বাবার আদেশ শিরোধার্য, এবং বাবাকে জিজ্ঞাসা করে নেবে, বাবা আমি এই কাজটা করছি, ঠিক করছি তো বাবা? অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করে নেবে। তোমরা যারা যারা 2025-এ ইনভেস্ট করতে চাও, তাদেরকে আমি অবশ্যই বলবো 2025-এ তোমরা অবশ্যই ইনভেস্ট করতে পারো। 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একদম নির্ভরযোগ্য বছর কিন্তু ইনভেস্ট করার জন্য। কিন্তু আমি আবার বলছি, আমার কষ্ট দ্বারা উপার্জিত যে অর্থ, সেটাকে আমি কোথায় ইনভেস্ট করছি এটা কিন্তু জানা ভীষণ প্রয়োজন। সেটা ভুলভাল জায়গায় ইনভেস্ট করে ফেললাম না তো? যে আমাকে বললো 20% ইন্টারেস্ট দেবো, 100% লোভ 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 লোভ, এবং বেশি পাওয়ার জন্য ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম না তো? আমি বারবার ধরে বলেছি, তুমিই কিন্তু সব, তুমি এভরিথিং, বারবার ধরে বলেছি। তাই জন্য ইনভেস্ট করি, স্যার বলেছেন ইনভেস্ট একদম পজিটিভ না, ইনভেস্টটা পজিটিভ, কিন্তু চোরদের কাছে যদি তুমি টাকা দিয়ে দাও, সেই টাকা প্রথম 2-3 মাস দেখা গেল এই 10-15-20% টাকা দিচ্ছে সুদ, তারপরে দেখা গেল আর তাদেরকে খুঁজেই পাওয়া গেল না। তাই জন্য ভালো মতন ফাইন্ড আউট করো, জাজ করো। কেউ তোমাকে বললো এই জায়গাটা ইনভেস্ট কর, একদম দারুণ দেখবি, কারোর কথা শুনবে না। এই পৃথিবীতে কেউ আপন নয়। আর তাছাড়া বারবার ধরে আমি বলছি, কোনো আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আমি নিজে নেব, সকলের কথা শুনে সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবো, ফিল্টার করে নিজস্ব মতামত তার সাথে ইনক্লুড করে তবেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব। আমি কিন্তু বারবার ধরে বললাম, তোমরা যারা শিশু, কিশোর, কিশোরী, স্টুডেন্ট, 2025 বৃষ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট, বিশেষ করে যারা ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত, উচ্চ শিক্ষার ক্ষেত্রে নয়, এই মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের একদম 5-7 বছর থেকে, এদেরকে না ভীষণ অনুশাসনের মধ্যে রাখাটা প্রয়োজন। এদের মধ্যে কিন্তু অতিরিক্ত স্বাধীনতা, সো কল্ড স্বেচ্ছাচারিতা বৃদ্ধি পাবে। মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বেশি ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পাবে, বন্ধু বন্ধু বন্ধু, বন্ধুরাই জীবনের সব। পড়াশোনা থেকে কিন্তু ডিটোরিয়েট করার জায়গাটা লক্ষ্য করতে পারছি, এবং আশা অনুরূপ ফল না পাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। আমি যেই নেগেটিভিটির কথা বললাম, সেই নেগেটিভিটিকে দূরে সরিয়ে যদি পড়াশোনা করা যায়, তাহলে ডেফিনিট পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যারা তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, যারা তোমরা ক্যালকুলেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। এবং সবচেয়ে বড় কথা, যেটা আমি মেষ রাশির ক্ষেত্রেও বলেছিলাম, বিদেশি ভাষা নিয়ে যারা তোমরা পড়াশোনা করছো, এবং স্বদেশী মানে আমার মাতৃভাষা মানে যেমন আমার বাংলা হতে পারে মাতৃভাষা, আমার মাতৃভাষা, আমার যেটা মাতৃভাষা এবং আমার যেটা আদি ভাষা, সেইগুলো নিয়ে যারা পড়াশোনা করছো, এমন অনেকে আছে যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করছে, কাব্যাং স্তুতি নিয়ে পড়াশোনা করছে, এবং অনেকে আছে যারা ইংরাজি নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। যারা তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও, সেই নিয়ে পড়াশোনা করছো, কম্পিউটার সায়েন্স,
এই কম্পিউটার সায়েন্স, এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং যারা তোমরা পড়াশোনা করছো ক্যাম্পাসিং এর মধ্যে দিয়ে হয়তো কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, হ্যান জায়গায় কাজ পাবে, কিন্তু চেষ্টা করলে পরবর্তীকালে, সেটা 2025-এ হয়তো নয়, কিন্তু 2026 থেকে পরবর্তীকালে বিদেশেও কাজ পাওয়ার জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কথাটা বলছিলাম, যে এই যে যারা দেখা যাচ্ছে ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, বা মাধ্যমিক পরীক্ষা দেবে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এদের অনুশাসনের ভীষণ প্রয়োজন। এবং তোমরা নিজেরাই দেখবে, যেহেতু কেতু চন্দ্রের ব্যাক রিফ্লেকশন রাহুকেও হিট করেছে, একটু বলবে ঘর ছেড়ে বেরিয়ে চলে যাব, আমি ঘর ছেড়ে বেরিয়ে চলে যাব, আমি পড়াশোনা করব না, আমি মরে যাব, আত্মহত্যা করব, এরকম না, তার গার্জেনকে ভয় দেখাবে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেভাবেই হোক একটা অনুশাসনের ভীষণ প্রয়োজন। এরা কিন্তু একদম বেলেল্লাপনা বাড়িয়ে দেবে, বা ওই যে বললাম বন্ধুপ্রীতি বাড়িয়ে দেবে, মোবাইল ওদের প্রিয় বন্ধু হয়ে যাবে, ওই কথাকে দূরে সরিয়ে রেখে সারাক্ষণ মোবাইল মোবাইল মোবাইল, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেগেটিভ কানেকশন ক্রিয়েট হচ্ছে। সোশ্যাল মিডিয়া আলটিমেট আমাদের যত না ভালো করেছে তার দ্বিগুণের দ্বিগুণ 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 আরো দ্বিগুণ কিন্তু খারাপ করেছে। সেই সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। আর এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যদি প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু শরীর চলে আসার জায়গা, হ্যাঁ, কেননা মঙ্গল কেতুর ব্যাক রিফ্লেকশন বৃহস্পতিকে হিট করছে। তাতে কি হয়ে যাবে, দেখা গেল শরীরের তৃপ্তি মিটে গেল, বা বাচ্চা তো ভয়তে কেউ পালিয়ে গেল, তখন আরেকজন মেন্টাল দেখা গেল একদম ডিপ্রেশনের জায়গায় চলে গেল। বা এই যখনই প্রেম হবে, যখনই শরীরকে চিনবে, একদম বাচ্চা শিশু, শরীর তৈরি হয়নি তবুও যখন শরীরের আকর্ষণ তৈরি হবে, তখন পড়াশোনাটাকে একদম ফোর্থ সাবজেক্ট করে দেবে, এরকম অবস্থা। কাজে এই জায়গায় ভীষণ অনুশাসনের প্রয়োজন। কিন্তু দেখবে একটা জিনিস, যখনই তুমি শাসন করতে যাবে তখনই তোমাকে মৃত্যু ভয় দেখাবে, বা ঘর ছেড়ে বেরিয়ে চলে যাবো, আত্মহত্যা করবো, এই প্রবণতাও কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যাবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 2025-এ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকার জায়গা একদম নেগেটিভ। হ্যাঁ, আরেকটা কিন্তু অবশ্যই বলবো, এই ট্রেডিং বা এই যে শেয়ার মার্কেট, এই রিলেটেড যারা তোমরা জানো না বা মোটামুটি শুনেছি বা এই নিয়ে ভাবছি পড়াশোনা করব, একদম 2025-এ কিন্তু আমি বারবার ধরে বলছি যে পার্সোনালি শেয়ার মার্কেট, ট্রেডিং এইগুলো নিয়ে বেশি এগোতে চেও না। হ্যাঁ, সেখান থেকে কিন্তু ফলসে পড়ে যাওয়ার জায়গা, আমার ইনভেস্টটা ভুল করে ফেলার জায়গা। এবং শেয়ার ট্রেডিং এর জন্য কিন্তু কি হবে, অনলাইন আমি পেমেন্টের যে ধার নেওয়ার প্রবণতা আমার এক স্টুডেন্টের ক্ষেত্রেই হয়েছিল, সেটা কিন্তু এক্সেসিভ বৃদ্ধি পেয়ে যাবে, এক্সেসিভ বৃদ্ধি পেয়ে যাবে। এবং লোন ধারে জর্জরিত হয়ে যাওয়া, এবং তার ফলে কি হয়ে যাবে, আইনের দিক দিয়ে বেআইনি কাজকর্মের জায়গায় চলে যাওয়া, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য 1 বছরের মধ্যে কোটিপতি হওয়ার আশা অন্তত 2025-এ করো না। যেটা চেষ্টা করবে, যে আশা করবে, যেটা সফলতা তুমি চাইছো, তার জন্য হার্ড ওয়ার্কিং প্রয়োজন। Success never comes by a day only, it needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. সফলতা কখনো একদিনে আসে না। হ্যাঁ, 1 মাসে 1 বছরে আমাকে কোটিপতি হতে হবে, এই চিন্তাধারা যদি তুমি করো, তাহলে প্রথমত হচ্ছে একদম প্রচুর যে টাকা সেটাকে ভুল ইনভেস্ট করবে। দ্বিতীয়ত ঋণ করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত মামলা মকদ্দমা জেল হাজতের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ট্রানজেকশন যেহেতু অনলাইনে লক্ষ্য করা যাচ্ছে, সাবধান। তুমি কোনো বিজনেস করছো, অনলাইনের বিজনেস করছো, দুর্দান্ত, 2025 দুর্দান্ত। এবং তুমি দেখবে 2025 কিন্তু এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে ইউটিউবের কাজ বা অন্যান্য যা যা কিছু আছে, আমি অত তো জানি না, খুব দেখবে যারা মোটামুটি এই জায়গাটাতে প্রতিদিন হিট করে, দেখবে তাদের কিন্তু ইনকামের জায়গাটা খুব ভালো হবে। বা অনলাইনে তুমি কোনো কাপড়ের বিজনেস করছো, খাদ্যের বিজনেস করছো, বা হোয়াট এভার যারই বিজনেস করো, অনলাইন বিজনেস কিন্তু 2025-এ তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, তাহলে কিন্তু দুর্দান্ত বছর, ফিরে তাকাতে হবে না, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। 2025-এ
আমি বিশেষ করে 16ই জুলাইয়ের পর থেকে 29শে সেপ্টেম্বরের মধ্যে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি সম্পর্ক নিয়ে কোনো কথা বলবো না, যে কোনো সম্পর্ক হতে পারে, দেখা গেল খুব একটা ক্লোজ সম্পর্ক ক্রিয়েট হয়েছে। সেটা কিন্তু শিক্ষক এবং স্টুডেন্টের মধ্যেও হতে পারে, সেটা কিন্তু মামা ভাগ্নের মধ্যেও হতে পারে, সেটা বন্ধু বন্ধুর মধ্যেও হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যেও হতে পারে। খুব ক্লোজ সম্পর্ক ক্রিয়েট হয়েছে। এই যে সময়টা বললাম, এই সময়ের মধ্যে কিন্তু বিশেষ করে শেষের দিকে অকস্মাৎ কিন্তু মারাত্মক রকমের আঘাত পাওয়ার জায়গা। যাকে তুমি পুরোপুরি 100,000% বিশ্বাস করেছো, সম্পর্কটা যেটাই হোক, সে এমন কিছু করলো বা সে এমন কিছু বললো বা তার এমন কিছু খবর পেলে বা তোমাকে সে এমন কিছু করলো, কোনো না কোনো ভাবে কিন্তু মারাত্মক আঘাত পাওয়ার জায়গাটা প্রবল ভাবে লক্ষ্য করা যাচ্ছে, যার দ্বারা মানসিক ভাবে অস্থির হয়ে যাওয়ার জায়গা, মানসিক ভাবে ডিপ্রেশনে চলে যাওয়ার জায়গা এবং সার্বিক একটা সিদ্ধান্তে চলে আসা। তাহলে বোধহয় আমার কাছের মানুষ বলে বা বন্ধু বলে বা আত্মীয় বলে যে আঘাত দেবে, তার সেই সম্পর্কটাকে নিয়ে মনে হবে এইটা বোধহয় সঠিক নয়, আমি বোধহয় ভুল। কিন্তু আদতে সে খারাপ বলে পৃথিবীর সবাই খারাপ হতে পারে না, কিন্তু একটা সার্বিক সিদ্ধান্তে চলে আসার জায়গা প্রবল ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকা মা তুমি, আমার যে মায়েরা বৃষ রাশির জাতক জাতিকা এবং যারা সন্তান সম্ভবা 2025-এ ভীষণ সাবধান। আমার যে মায়েরা 2025-এ সন্তান সম্ভবা হবে, ভীষণ সাবধান। প্রথমত যেটা, মঙ্গল বৃহস্পতি কেতুর অবস্থান নেগেটিভ হয়ে যাবার জন্য ভুল ট্রিটমেন্টের শিকার হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাবে, বা তোমার ভেতরে এমন কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যেটা কিন্তু ডাক্তার ধরতে পারছে না, হাজারটা টেস্ট করা সত্ত্বেও, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট 2025-এ বৃষ রাশির জাতক জাতিকা যারা তোমরা মা হতে, মানে মা হওয়ার বীজ বপন করা হয়েছে, মা হবে এই খবরটা তোমরা পেয়েছো যে তোমার ভেতরে একটি প্রাণ এসছে, খুব কসাস এবং কনসাস। আমি বারবার ধরে বলছি, এই যে আমি বলে দিলাম, এবার কনসাস এবং সঠিক ট্রিটমেন্ট করলেই কিন্তু এই নেগেটিভিটিটা আর আসবে না। যারা তোমরা বৃষ রাশির জাতক জাতিকা 2024-এই অন্তঃসত্ত্বা হয়ে গেছো, 2025 করার আগের থেকেই কিন্তু, মানে আমার এই প্রেডিকশনটা শোনার পর থেকেই কিন্তু কনসাস প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চেকআপের মধ্যে দিয়ে চলতে হবে এবং কোন রকমে যেন ভুল ট্রিটমেন্টের শিকার না হয়ে যাও, সেটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে সবচাইতে যে নেগেটিভিটিটাকে অফ করা প্রয়োজন বা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, তা হচ্ছে রিয়াক্ট করা, ওভার রিয়াক্ট করা। কেউ তোমাকে কিছু বলল, তুমি রিয়াক্ট করলে, ওভার রিয়াক্ট করলে। কেমন? এটা কিন্তু কুকুরকে হাতি জিজ্ঞাসা করছে যে আমি রাস্তা দিয়ে গেলেই তুমি পেছনে ঘো 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 করে চিৎকার করো কেন? হাতিটা কুকুরকে মানে জিজ্ঞাসা করছে। কুকুরটা বলছে, তোমাকে দেখে আমি একবারের জন্য চিৎকার করি না, আমি দেখি তুমি আমার সামনে সামনে যাচ্ছ, আমি তোমার পেছনে আছি, তাই জন্যই চিৎকার করি। সেরকম তোমার উত্তরণ দেখে, তোমার সফলতা দেখে, তোমার ভালো হওয়া দেখে, তোমার পজিটিভ ইনফ্লুয়েন্স দেখে, তোমার মধ্যে একটা পজিটিভ পরিবর্তন দেখে, এরকম তোমার পেছন থেকে অনেকেই করবে, তোমাকে রাগাবার চেষ্টা করবে, তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে। এবং তুমি যদি রিয়াক্ট করো, রিয়াকশন ক্রিয়েট হয়ে যায়, ওভার রিয়াক্ট করে ফেলো, তাহলে কিন্তু কি হবে? চুপ করে থাকা হচ্ছে বেস্ট শক্তি, সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে চুপ করে থাকো। কেননা একটা কেউ তোমাকে উত্তেজিত করলো, তুমি উত্তেজিত হয়ে তার সাথে চিৎকার চেঁচামেচি খিস্তি খেউর করলে, তাহলে কি হয়ে যাবে? একটা ছোট্ট রোগ, সেটা সেরে যেত, সেটা আলসার ক্যান্সারে রূপান্তরিত হবে, সম্পর্ক দূষণ ক্রিয়েট হয়ে যাবে, ভুল বোঝাবুঝির জায়গা সৃষ্টি হবে। যেই মানুষটা সেকেন্ড হাফে আসবে, পুরো লড়াইটা দেখলো না, সে সেকেন্ড হাফে এসে দেখবে তোমার মুখ দিয়ে
ফোয়ারা ছুটছে, আসলে যে সেই দোষী জানবে না, তখন তোমার দিকেই সবাই আঙ্গুল তুলবে। তাই এখান থেকে ভীষণ সাবধান। আগে থেকেই বললাম, রিয়াক্ট বা ওভার রিয়াক্ট কখনোই কিন্তু করবে না, কখনো করবে না। তোমার পেছনে অনেক ঘুঘু 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 সবাই করবে, করতে দাও। তুমি তোমার মতন চলো, হাতির মতন। তাই জন্যই পশুদের মধ্যে হাতিকেই কিন্তু পুজো করা হয় এবং দেবশ্রেষ্ঠ স্থানে তাকে বসিয়ে রাখা হয়। এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না। কোন রিয়াক্ট রিপারকেশন তার মধ্যে কিন্তু কখনোই থাকে না। তুমি যদি বিয়ে করবে বলে ঠিক করেছো এবং তুমি যদি পাত্র বা পাত্রী খুঁজছো, মানে তুমি প্রেমজ সম্পর্কে কিন্তু জড়িয়ে নেই, তুমি পাত্র বা পাত্রী খুঁজছো, তাহলে তুলা এবং মীন রাশির জাতক জাতিকাদের সাথে কখনো সম্পর্ক ক্রিয়েট যেন না হয়। খুব ভালো পাত্র বা পাত্রী পেয়েছো, তুলা মীন রাশি কখনো নয়। ইভেন কর্কট রাশিকেও কিন্তু অফ করে রাখবে, কখনো নয়, দেখে শুনে। আর যারা তোমরা প্রেমজ বিবাহ করবে, প্রেম করছো, সেখানে তো আর এই এবার তো আর জিজ্ঞাসা করা যায় না 5 বছর প্রেম হয়ে গেছে এবার তোমার রাশি বলো কি, কখনো নয়। কিন্তু মনে রেখো সবসময়, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশির জাতক জাতিকা হলে 2025-এ প্রেম করে কখনো কিন্তু বিয়ে করা চলবে না। বন্ধুদের থেকে খুব উপকার পাওয়ার জায়গা আমি অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি, ঠিক অপোজিটটা লক্ষ্য করতে পারছি। যারা কিন্তু স্টুডেন্ট, মানে ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এই জায়গায় কিন্তু বন্ধু ভাগ্য একদম নেগেটিভ। কিন্তু যারা 18 বছরের বেশি, ওপেন টু অল, সেক্ষেত্রে কিন্তু আমি বন্ধু ভাগ্য অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। মনে রেখো, সি দিয়ে যাদের নাম, ডি দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, এন দিয়ে যাদের নাম এবং ও দিয়ে যাদের নাম, তুমি বৃষ রাশির জাতক জাতিকা, এই অক্ষর দিয়ে যে বন্ধুদের নাম 2025-এ তাদের থেকে ভীষণ সাবধান, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন কিন্তু 2025-এ করতে হবে। তুমি যদি বৃষ রাশির জাতক জাতিকা হও, দেখা গেল আমার একটা কাশি হচ্ছে, খুশখুশি কাশি, দেখা গেল খাওয়ার পর আমার হঠাৎ করে বাঁ পাশের বুকে যন্ত্রণা করে, বা দেখা গেল আমার তলপেটে ব্যথা করে, বা দেখা গেল আমার মূত্রস্থানে বা যৌনাঙ্গে কোন রকমের প্রবলেম বা ঘা হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে, যেটা খুব ছোটখাটো ব্যাপার, ওষুধ খেলেই সেরে যায়। যদি এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে কিন্তু ওষুধের দোকানে গিয়ে এরকম প্রবলেম হচ্ছে একটু ওষুধ কিন্তু বলে ওষুধ খেয়ে নিও না। কেননা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এ ছোট ছোট রোগকে পুষলে বা ভুল ট্রিটমেন্ট করলে সেটা পরবর্তীকালে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। তাই জন্য কোনো ছোট ছোট রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে একদম সেটাকে ভ্যানিশ করে দাও, সেটাকে কখনো কিন্তু পুষবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। বিশেষ করে হাড় সংক্রান্ত, তলপেট সংক্রান্ত, যৌনাঙ্গ বা পুরুষের ক্ষেত্রে লিঙ্গ সংক্রান্ত, আর আরেকটা হচ্ছে চেস্ট সংক্রান্ত, আরেকটা হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত, খুব সাবধান। তুমি 2025-এ চিন্তা করলে আমি এই বিষয়ে সফল হতে চাই এবং তুমি তার জন্য সাধনা শুরু করলে, স্টুডেন্ট হিসেবে পড়াশোনা শুরু করলে, 2025-এ দেখা গেল শেষের দিকে তার পরীক্ষা রয়েছে, সফল হলে না, কিন্তু আজকের দিনে লিখে দিলাম 2025 এমন একটা বছর, যেই বছরের প্রথম থেকেই তুমি যদি তোমার সাধনা শুরু করো, 2026-এর মিডল ফেজের মধ্যেই তার রেজাল্ট তুমি পাবেই পাবে। তাই জন্য নিজেদেরকে সংযত করো এবং অন্যের উপর ডিপেন্ড কখনো করো না, নিজেকে অন্যের কাছে সমর্পণ করে দিও না। যারা তোমরা স্ট্রাগলার, মোবাইল যেন তোমাদের গিলে না খেয়ে নেয়। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, হ্যাঁ, বা যারা তোমরা স্টুডেন্ট, বা যারা তোমরা ওই যে বললাম স্ট্রাগলার, মোবাইলের কাছে নিজেকে কখনো কিন্তু বিলিয়ে দিও না।
কখনো কিন্তু ভাগ্য, নিয়তি, হ্যাঁ, এর উপর একদম পুরো ডিপেন্ড করে বসে থেকো না। আমি আবার বলছি, আগেও বললাম, আবারও বলছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটা গেইন করা ভীষণ প্রয়োজন। সেই এবিলিটি পর কিন্তু সংযোগের কথা আসে। কখনো কিন্তু সংযোগ চলে এলেই আমি কখনো কিন্তু সেই লেভেলে উঠতে পারি না। যদি সেই কাজটা পাইও ধরে রাখতে পারবো না। আমি যদি আমার ক্ষমতা নেই বা আমি যে সফলতাটা চাইছি তার জন্য নিজেকে তৈরি করিনি, তবুও সেই সফলতাটা পেয়েছি, সেই সফলতাটাকে আমি ধরে রাখতে পারবো না। এখনই আমি 100 জনের নাম বলতে পারি যারা কিন্তু একদিনের সফলতা পেয়েছে, 1 মাসের সফলতা পেয়েছে, বা 6 মাসের সফলতা পেয়েছে, বড় জোর 1 বছরের সফলতা পেয়েছে। তারপর তারা কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাওয়া যায়নি। বা অনেক ক্ষেত্রে ওই যে বললাম 5-10 বছর পর দেখা যায় এই কাজ করতো, এখন কিন্তু এ চপ ভাজছে। কেন ভাজছে? এই কাজ করতো, এখন কিন্তু এ ফেরি করছে। কেন করছে? কিন্তু এত বড় কাজ করতো, এখন লোকের বাড়িতে বাসন মাজে। কেন করছে? তার কারণ সাকসেস never comes by a day only. It needs hard labor, and hard labor brings confidence to man to achieve the success. তাই জন্য যখন আমি ফ্লুকে বা হঠাৎ করে দেখা গেল আমি এই জায়গাটায় সফল হয়ে গেলাম, আমি সফল হয়ে গেছি, সফল হওয়ার পর তো আর নিজেকে তৈরি করার ইচ্ছেই জাগবে না, আর ওই জায়গাটা সফল করার মতন নিজেকে তৈরিও করিনি, তাহলে ওই 2 দিনের সফল হলাম বা দেখা গেল 1 বছরের সফল হলাম, তারপর লোকের বাড়িতে বাসন মাজতে হবে, অথবা ওই যে কি বলবো, ওই ফুলুরি, চপ, বেগুনি আর ঘুগনি করতে হবে। তখন সবাই গিয়ে বলবে, বাবা উনি এই জায়গায় কাজ করেছিলেন 6 মাস 1 বছর, তারপরে কিন্তু উনি এখন বেগুনি ভাজছেন বা ফুলুরি। বেগুনি ভাজা বা ফুলুরি ভাজাকে খারাপ বলছি না, কিন্তু কাজের নিরিখে তিনি একদম অন্য জায়গায় চলে এসে অন্য কাজ করবেন। তার কারণ ওই সফল হওয়ার মতন উপযুক্ত কিন্তু তিনি হননি। উপযুক্ত হতে হবে, কেমন উপযুক্ত তিনি হননি। তাই জন্যই কিন্তু তিনি যে কাজটা করছিলেন, যে ফ্রেমটা পেয়েছিলেন, যে চাহিদা তাকে নিয়ে ক্রিয়েট হয়েছিল, তিনি তার উপযুক্ত না হওয়ার জন্য ফুলফিল করতে পারলেন না। তাই তিনি নেমে চলে এসে সম্পূর্ণ অন্য কাজে লিপ্ত হয়ে গেলেন এবং বললেন, আমি কিন্তু এই ছিলাম। তার কিন্তু কোন রকমের অনুশোচনা নেই, আমি কিন্তু এই ছিলাম, কিন্তু এখন ফুলুরি ভাজছি। আসলে আমার ভাগ্যটাই খারাপ। ভাগ্য, লাক, সংযোগকে, এই কথাগুলোকে সৃষ্টি করা হয়েছে কিন্তু আমার কর্মহীনতাকে ঢাকার জন্য, চাপা দেওয়ার জন্য। এতদিনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আজকের মতন এইটুকুই। নমস্কার।